চীনার এই জুলুম ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা সবসময় লেখালেখি করেছি, আমি ব্যক্তিগতভাবে লেখালেখি করেছি। তো এই কারণে হয়তো অনেকেরই আমি চক্ষুশূল ছিলাম, এবং হাসিনার যে গুম বাহিনী তাদের নজরে ছিলাম সেটা তো আমি অবশ্য বুঝতে পারি নাই। তো ভাইবা শেষ করে আমি যখন কোরিয়ায় ফেরার জন্য ব্যাক করি, সেটা ছিল 21 অক্টোবর। 21 অক্টোবর 2018 সালে আমি আমার শ্বশুরবাড়ি জামালপুরের ইসলামপুর, সেখান থেকে ট্রেনে করে ঢাকায় আসি। আমার ফ্লাইট ছিল রাত 1টায়। তো আমি ঢাকায় রাত 8টায় পৌঁছাই যাই। তা আমার সাথে যেহেতু শর্ট ট্যুরে গেছি দেশে, আমার সাথে লাগেজ তেমন বেশি ছিল না, খুব ছোট লাগেজ। তো ভাবলাম যে রাত 8টায় পৌঁছাই গেছি, আমি একটু বিশ্রাম নিয়ে রাত 10টা 11টার দিকে এয়ারপোর্টে গেলেই হবে। তো এয়ারপোর্টের পাশেই আমার একটা ছোট ভাইয়ের বাসা। তো তার ওখানে যাই, তার ওখানে গিয়ে রাতের খাবার খাই। রাতের খাবার খাওয়ার পরে কিছুক্ষণ বিশ্রাম নেই। বিশ্রাম নেওয়ার পরে তারপরে যখন 10টা 10:30 বাজে, তখন আমি সেখান থেকে রওনা দিই। তার বাসাটা একদম এয়ারপোর্ট সংলগ্ন এলাকায়। তো মাত্র 15 টাকা 20 টাকা রিক্সা ভাড়া দূরত্ব। তো আমি একা একাই গেছি, বাড়ি থেকেও ফ্যামিলির কাউকে নিয়ে যাইনি, যে একা একা তাদেরকে আবার ফেরত আসতে হবে। তা আমার সেই ছোটো ভাই বললো যে ভাই আমি আগাই দিয়ে আসবো নাকি আপনাকে। আমি বললাম থাক, এত রাতে দরকার নাই, তুমি থাকো, আমি একাই যেতে পারবো, আমার কাছে তো আর ভারী লাগেজ টাগেজ নেই। তো আমি লাগেজ নিয়ে, যেহেতু একদম এয়ারপোর্ট সংলগ্ন, আমি রিক্সা নিয়ে এয়ারপোর্টের দিক যাই। তো আপনারা জানেন যে যারা বিদেশে থাকে, যখন দেশে যাতায়াত করে, অনেকেই অনেক কিছু দেয়, প্রয়োজনীয় ডকুমেন্ট, অনেক সময় জরুরি মেডিসিন, অনেকের অনেক কিছু দিতে হয়। তো আমাকেও স্বাভাবিকভাবেই দুই একজন বলছে যে ভাই যাওয়ার সময় আমার এরকম একজন একটা ডকুমেন্ট দিবে, একজন বই দিবে, কিছু ওষুধ নিয়ে আসতে বলছে। তো তারা এয়ারপোর্টে ওয়েট করতেছে আমার জন্য, যে আমি গেলে ওখান থেকে দিয়ে দিবে। তো আমি সেই ছোটো ভাইয়ের বাসার থেকে বের হয়ে শুধু আমার ওয়াইফকে ফোন দিছি যে আমি খাওয়া দাওয়া করছি, তো রাত অনেক হয়ে গেছে, সে গ্রামে থাকে ইসলামপুরে। তো তোমরা আর রাত জাগো না, তোমরা ঘুমাই পড়ো, আমি পৌঁছাই তোমাকে ফোন দিব ইনশাল্লাহ। এ বলে আমি আমার বন্ধুর বাসা থেকে রিক্সা নিয়ে আসছি। যেহেতু বললাম যে আমার ছোট লাগেজ, বন্ধু আসতে চাইছে, ছোট ভাইটা, যেটা ছোট ভাই বন্ধু। তো আমি তাকে বলছি যে এত রাতে আসার দরকার নেই, তোমার আবার কষ্ট করে ব্যাক আসতে হবে, আমি একা একাই আসছি। তা আসার পরে বিমানবন্দরের সামনের যে হাইওয়ে রাস্তা, রিক্সা যেহেতু আসছি, রিক্সা তো আর ভিতরে ঢুকবে না, এয়ারপোর্টের ভিতরে ঢুকবে না। বিমানবন্দরের সামনের যে রাস্তা, ওখানে আমি রিক্সা আমাকে থামাই দিছে। তো আমি রিক্সাটাকে ভাড়া দিছি, ভাড়া দিয়ে রাস্তার এই পাশে নামাই দিছে। আমি এখন রাস্তা ক্রস করে লাগেজ নিয়ে এয়ারপোর্ট এরিয়ার মধ্যে ঢুকবো। তো যখন জাস্ট ঢুকবো, রিক্সাটা থামায় ভাড়া দিয়ে আমি রাস্তা ক্রস করতে লাগছি। তো ওরা আগে থেকেই আমাকে মানে টার্গেট করেছিল, আগে থেকেই ওখানে এসে সবাই রেডি হয়েছিল। তো পরে আমি যখন পার হতে লাগছে, আমাকে এরকম করে হাত ধরছে একজন, হাত ধরে বলছে এনামুল হক মনি, আপনার রাত 1টায় কোরিয়াতে ফ্লাইট না? তো আমি তো স্বাভাবিকভাবেই চিনতে পারিনি। আমি ভাবছি যে আমাকে যারা ডকুমেন্ট দিবে তাদের মনে হয় কেউ, তারা ওয়েট করতেছে আমার জন্যে। তাই আমি বলছি জি, আমি এনামুল হক মনি। তো জি বলার সাথে সাথেই একদম রাস্তার ওখানেই ওদের মাইক্রো সেট করা ছিল, মাইক্রোর একটা দরজা খোলা কার। তো কারের দরজা খোলা, আমাকে এরকম হাত ধরাই আছে, এনামুল হক মনি জিজ্ঞেস করছে, আমি যখন স্বীকার করছি, এরকম ধাক্কা দিয়ে আমাকে গাড়ির মধ্যে ফেলে দিছে। আর ভেতরে 2-3 জন ছিল, ভেতরে 2-3 জন আমাকে এরকম করে ধরে ভিতরে টান দিয়ে ঢুকাই নিছে। তো আমি চিল্লাচ্ছি, আপনারা কারা আমাকে নিয়ে যাচ্ছে, মানে আধা মিনিট থেকে 1 মিনিটের মধ্যে এরকম আমাকে ধরে ভিতরে ধাক্কা দিয়ে ফেলে দিছে। আর ভিতর থেকে কয়েকজন টান দিয়ে ঢুকাই নিছে। তো আমি কথা বলারও খুব বেশি সময় পাইনি, মানে ওখানকার মানুষজন একটু বুঝতেছে। তারপরে সাথে সাথে দরজাটা লাগাই দিল, কারো দরজা লাগাই দিয়ে 1 মিনিটের মধ্যে আমার চোখ বেঁধে ফেললো, তারপরে পিছনে হাত বেঁধে ফেললো। আর আমার মোবাইল, মানি ব্যাগ, ল্যাপটপ, আমার লাগেজ যা যা ছিল, মোবাইল মানি ব্যাগ পকেট থেকে নিয়ে নিল। যেহেতু আমি ফ্লাই করার জন্য যাচ্ছি, আমার মোবাইল, মানি ব্যাগ, ল্যাপটপ, লাগেজ যা যা ছিল সব কিছু নিয়ে নিল। জাস্ট চোখ বেঁধে ফেললো, পিছনে হাত বেঁধে ফেললো, মোবাইল, মানি ব্যাগ, ল্যাপটপ নিয়ে নিল, দরজাটা লাগাই দিয়ে গাড়ি টান। তো স্বাভাবিকভাবেই তো আমি আতঙ্কিত, যে কেউ আতঙ্কিত হবে সেই মুহূর্তে। তো আমি মানে কি হয়েছে, মানে তখন আমি বুঝে উঠতেই সময় লাগতেছে যে কি হলো, কি হচ্ছে। পরে 4-5 মিনিট একটু ওরা নীরব, আমাকে একটু ইয়ে হওয়ার সুযোগ দিচ্ছে। আমি তো জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, আল্লাহর কাছে দোয়া করতেছি, মানে বুঝতেছি যে কি হলো, কিন্তু অনুমান করতে পারতেছি না। হঠাৎ করে তো কিছুক্ষণ পরে এনামুল সাহেব, কি ভয় লাগছে, একজন জিজ্ঞেস করতেছে।
তা বললাম যে হ্যাঁ আপনারা কারা, আপনারা আমাকে কি নিয়ে যাচ্ছেন? না ভয় নাই, আমরা তোমাকে কিছু জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসছি। তুমি তো হয়তো বুঝতে পারছো যে আমরা কারা। তো তোমাকে কিছু জিজ্ঞাসাবাদ করব। তোমার তো আবার রাতে ফ্লাইট আছে, তোমাকে আমরা এয়ারপোর্টে ড্রপ করে দিয়ে আসতে হবে। তো আমরা কিছু কথা জিজ্ঞেস করবো, তুমি দ্রুত উত্তর দাও, তাহলে আমরা তোমাকে দ্রুত এয়ারপোর্টে দিয়ে আসতে পারবো। মানে আমাকে পুশ করতেছে যাতে আমি দ্রুত বলি, তারা আমাকে প্রলোভন দেখাচ্ছে। তো বলো, তুমি কোরিয়াতে কি করো? কোরিয়াতে কি করো? সরকার বিরোধী লেখালেখি করো, দেশে কোথায় পড়াশোনা করছো, ছাত্র রাজনীতি করতা, তোমরা সামনে নির্বাচনকে সামনে রেখে কি কি অপপরিকল্পনা করতেছো, আমাদের সরকারকে তোমরা ইয়ে করার চেষ্টা করতেছো, সরকারকে ডিফিট করার চেষ্টা করতেছো, অনলাইনে তোমরা অনেকভাবে চেষ্টা করতেছো, লেখালেখি করতেছো। বলো কি কি করতে ছাত্র জীবনে, কোরিয়াতে কি কি করো, এগুলো বলো। আর আমার মোবাইল তো ওদের কাছে, আমার ফেসবুক মেসেঞ্জার, তারপরে জিমেইল, যত চ্যাটই আছে সবগুলো ঘাটতেছে, কন্ট্যাক্ট লিস্ট, কল লিস্ট ঘাটতেছে, আমাকে জিজ্ঞাসাবাদ করতেছে। তা আমি আমার স্টুডেন্ট লাইফ থেকে বলতেছি যে আমি এরকম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়তাম, আমি ভেটেরিনারিতে অনার্স করছি, মাইক্রোবায়োলজিতে মাস্টার্স করছি, তারপরে আমি কোরিয়াতে আসছি, আমি পিএইচডি করছি, পিএইচডি শেষে আসছিলাম। আমি আমার মতো করে আমার ছাত্র জীবন, আমার সব কিছু বর্ণনা, না আরও কিছু আছে, আরও কিছু আছে, আরও বলো, মানে পুশ করতেছে এরকম। তো বারে বারে আমি আমার মতো করে বলার চেষ্টা করতেছি, না তুমি এভাবে বললে তো ইনফরমেশন আমরা পাচ্ছি না। তারপরে আরও তারেক জিয়া বা বড় বড় জায়গায় কানেকশন, তারা আমাকে এরকম মনে করছে বড় বড় জায়গায় কানেকশন আছে আমার, ওরকম বলো, আরও কিছু বলো। তুমি এরকম হলে কিন্তু ফ্লাইট মিস হবে, আমাদেরকে আবার দিয়ে আসতে হবে। তারপরেও আমি আমার মতো বলতেছি, মাঝে মাঝে ভয় লাগতেছে, আবার একটু ইয়ে হয়ে যাচ্ছে। তো পরে বললো যে এই, ওরা একজন আবার আরেকজনকে ফোন দিচ্ছে, এই একটু এয়ারপোর্টে ফোন দাও তো, এনা একটা যাত্রীর একটু দেরি হবে, তো তাকে আমরা দিয়ে আসবো। আমাকে মানে চোখ বাঁধা অবস্থায় আমি শুনতেছি আর কি। তো বলছে না, বলে আমরা এয়ারপোর্টে ফোন দিছি, তোমাকে আমরা দিয়ে আসবো, একটু দেরি হবে, তুমি বলো, তুমি আমাদেরকে বলতে থাকো। তো এইভাবে আমি বলতে বলতে, না ঠিক আছে, তোমার মনে হয় আজকে যাওয়া হবে না, চলো আমাদের সাথে চলো, আমরা তোমাকে কালকে দিয়ে আসবো, কালকে তোমাকে এয়ারপোর্টে দিয়ে আসবো। পরে আমাকে চোখ বাঁধা অবস্থায় ওদের প্রায় 1 ঘন্টা মতো ড্রাইভ করে নিয়ে গেল ওদের অফিসে। তো নিয়ে যাওয়ার পরে আমাকে হাত ধরে সিঁড়ি দিয়ে উপরে তুলতেছে, বলতেছে ভাই সিঁড়ি আস্তে আস্তে উপরে নিন, আমাকে বোঝাচ্ছে আর কি। তা আমি সিঁড়ি আস্তে আস্তে, চোখ বাঁধা সব কিছু। তো মনে হয় 3 তলাতে নিয়ে গেল আমাকে, চোখ বাঁধা অবস্থায় 3 তলাতে নিয়ে গেল। ওখানে নিয়ে গিয়ে চেয়ারে বসালো। চেয়ারে বসানোর পরে আবার জিজ্ঞাসাবাদ আমার, একদম নিজের নাম, বাবার নাম, মাতার নাম, বাড়ির ঠিকানা, বিশ্ববিদ্যালয়, কোরিয়ার সব ঠিকানা, শ্বশুর বাড়ির ঠিকানা সব কিছু লিখে ওখানে আবার জিজ্ঞাসাবাদ। সামনে নির্বাচনকে সামনে রেখে অপপরিকল্পনা, অনলাইনে লেখালেখি, এগুলো অনেক কিছু নিয়ে জিজ্ঞাসাবাদ। আর ওই মোবাইল ফেসবুক এগুলো ঘাটাঘাটি করতেছে। আর যেটা করে ওখানে, তো এমনিতেই সবসময় মানসিক একটা ভয়ের মধ্যে যে কেউ, চোখ বাঁধা, আমি কোথায় জানি না, মানসিক একটা ভয়। আর কানের কাছে মাঝে মাঝে এসে বন্দুক লোড করার মতো ক্রশ করে শব্দ করে, যাতে আরও ভয় পায়, আরও বলে। আবার লাঠির খটখট খটখট শব্দ করে ফ্লোরে, বা এই মারবে, এই ইয়ে করবে। এনামুল আমাদের কাছে কিন্তু ওই কানে কানে ইয়ে লাগায় রাখেছে, আমাদের কাছে কিন্তু বাটন আছে, টিপ দিলে ইলেকট্রিক শক লাগবে, কানে ইয়ে লাগায় রাখে। তো এরকম একটা মানসিক ভীতিকর একটা অবস্থা, যে বন্দুক লোডের শব্দ করে, লাঠির শব্দ করে, আবার এরকম ইয়ে করে। তা আমি, আল্লাহর রহমত যে আমি, আমার কথাগুলা মোটামুটি স্পষ্ট বের হচ্ছিল। তা আমি ওদের সাথে স্বাভাবিকভাবে কথা বলতে পারতেছিলাম। বেশি মানে যে একদম কথা জড়ো হয়ে আটকে গেছে এরকম না, ওই রকম হলে ওরা টর্চার আরও বেশি করে মারে। তো আমাকে সেরকম আর ইয়ে করতে পারে, আমাকে জিজ্ঞাসাবাদ করতেছে, আমি বলতেছি আমার মোবাইল, ইমেইল, চ্যাট বক্স সব কিছু ঘাটতেছে, এবং তারা ভাবতেছে আমি খুব শীর্ষ পর্যায়ের নেতা, শীর্ষ পর্যায়ের কানেকশন আছে, এগুলা বের করার চেষ্টা করতেছে, কিন্তু সেরকম কোনো কিছু ওরা পাচ্ছে না। পরে সারা রাত ধরে জিজ্ঞাসা করার পরে আমাকে পরের দিন সকালে ওদের গুমের যে রুম, সেই গুমের রুমে নিয়ে রাখে। তো র্যাবের যে গুমে, আমি এখনও বলতেছি যে আমি এখনও তো র্যাব জানি না, আর একটু পরে বলবো, তারপর এই মুহূর্তে বলে রাখি র্যাব, কারণ আমার এখনও তো চোখ বাঁধা, আমি তো জানি না। তো গুমের রুমে যখন রাখলো, তো তখন ওখানে গিয়ে দেখি যে ওখানে আরও কয়েকজন বিভিন্ন জায়গা থেকে ওরা তুলে নিয়ে আসছে, গুম করে নিয়ে আসছে, তাদেরকেও রাখছে। তো আমাকে আর একজনের সাথে রাখলো, আমরা 2 জন এক রুমে।
তো সাধারণত ওরা একজনকে এক রুমে রাখে, আমাকে আর একজনের সাথে রাখলো। তো আমরা দুইজন, সেই ছেলেটার বাড়ি কুমিল্লা, সে হয়তো কোনোদিন আসবে, এসে কথা বলবে আপনাদের সামনে। তো রাখার পরে আমাকে ওখানে সকালে নাস্তা দিল। তো নাস্তা তো স্বাভাবিকভাবেই খাওয়ার কোনো অবস্থা নাই, আমি আছি ওখানে মানে একদম হতভম্ব, কি হলো, আমি গতকালকে ফ্লাইট, আমি কোরিয়াতে যাব, আমার পিএইচডি এর শেষ থিসিস জমা দিতে হবে, এরকম সব চিন্তা করতেছি, একদম হতভম্ব। তো সেই ছেলেটার সাথে কথা বলতেছি, যে ছেলেটা আমার রুমে ছিল গুম, আর পাশের দুইটা রুমে আরও দুইজন একজন, মোট 5 জন আমরা একসাথে গুনছিলাম। তো এই অবস্থায় আমি খুবই তো চিন্তিত, আপনারা স্বাভাবিকভাবে বুঝতে পারছেন আমার মানসিক অবস্থা। আমি আমার ফ্যামিলি, আমার বউ, আমার বাচ্চা তখন 2.5 বছর বয়স, সবাইকে নিয়ে চিন্তা করতেছি। তো আমার মানে আমি কোনোভাবে মানে চেষ্টা করতেছি যে আমার ফ্যামিলিকে যদি একটু জানাইতে পারতাম যে আমি অন্তত বেঁচে আছি, বা আমি তো স্বাভাবিক যে আমি যে গতকালকে কোরিয়াতে যাই নাই, আমার ফ্যামিলি কিভাবে চিন্তা করতেছে, কান্না করতেছে, সেটা তো আমি ওখান থেকে বুঝতে পারতেছি। কিন্তু আমি তো সেই রান্নাগুলা প্রতি বেলায় এসে আমাদেরকে খাবারগুলো দিয়ে যায়, স্বাভাবিক খাবার, ভালো খাবার, অফিসার্স মেসে যে রান্না হয় সেগুলোই দিয়ে যায়। তো সকাল দুপুর রাত ওভাবে খাবার দিতে থাকলো, আমাকে গুমের রুমে ওভাবে রেখে দিল। তো এই পর্যন্ত আমার অধ্যায়ের একটু বিরতি, এরপরে আমার আরও বর্ণনা শুরু হবে। তো এই অবস্থায় তো আমার ওয়াইফরা ওইদিকে কান্নাকাটি করতেছে, ওরা ওদিকে আমাকে খোঁজাখুঁজি করতেছে, ওদের কি অবস্থা আমার ওয়াইফের কাছে আপনারা এই পর্যায়ে একটু শুনুন, তারপরে আবার আমি বলবো। আসুন। আসসালামু আলাইকুম, আমি নাজনীন সুলতানা নিপা, এনামুল হকমনের ওয়াইফ। আসলে সেই দিনগুলো তো ভোলার মতো না। এখন হয়তো বর্ণনা করতে পারবো, কিন্তু সেই সময়টা কোনোভাবেই বোঝাতে পারবো না আপনাদেরকে। তো আমার হাজব্যান্ডের সাথে আমার লাস্ট কথা হলো 9:30টার দিকে, 9:23 আমার সাথে লাস্ট কথা হয়েছে। ও আমাকে বলছে যে ঘুমিয়ে পড়ো, আমি এয়ারপোর্টে কাজ শেষ করে তোমাকে কল দিব। তারপর আমি বাবুকে নিয়ে ঘুমিয়ে পড়লাম। রাত যখন 12টা বাজে আমার হুট করে ঘুম ভেঙে গেল। আসলে কেউ জার্নি করলে, পরিবারের কেউ জার্নি করলে তো ওরকম গভীর ঘুম হয় না। তো 12টার সময় আমার ঘুম ভেঙে গেল। আমি তখন মোবাইলটা নিয়ে তাকে কল দিলাম। তো তার মোবাইলে রিং হচ্ছে, কিন্তু কল রিসিভ করছে না। আবার আমি মেসেজ দিয়েছি যে ফ্রি হলে আমাকে কল দিও। তখন 12টা বাজে, তার ফ্লাইট ছিল 1:05-এ। তো আমি যখন মেসেজ দিচ্ছি, মেসেজ সিন হচ্ছে, কল রিং হচ্ছে, কিন্তু কলও ধরছে না, মেসেজের রিপ্লাইও দিচ্ছে না। তখন আমার কাছে খুব ইয়ে লাগলো যে মনে হয় ব্যস্ত আছে, হয়তো এয়ারপোর্টের কোনো ঝামেলা বা বিজি আছে এরকম। আমি অপেক্ষা করছি তারপর ওখান থেকে মেসেজ বা কল আসবে, কিন্তু আসছে না। তো যখন রাত 1টা পার হয়ে যাচ্ছে, তখন আমার ভেতরে কি ব্যাপার, কেন এরকম হচ্ছে, ও তো আমাকে জানানোর কথা। তো তখন আমার মনে হলো যে হয়তো মোবাইল হারিয়ে ফেলছে, বা মোবাইল বা ল্যাপটপ হারিয়ে ফেলছে। কিন্তু আমার বারবার খালি একা একা, আমি কিন্তু রাতে আমার বাবুর সাথে একা ঘুমিয়েছি, আমার বাবা মা অন্য রুমে। তাই মধ্যরাতে তো আমি কাউকে কিছু বলতে পারছি না। তখন আমি খালি বারবার আল্লাহ আল্লাহ করছি যে আল্লাহ, কি হলো, যদি মোবাইল হারিয়ে যায় তাহলে তো এয়ারপোর্ট থেকে অন্য কারো ফোন থেকে আমাকে একবার জানাবে সে, এটা আমি শিওর যে সে আমাকে জানাবে, কারণ আমি টেনশন করব। কিন্তু না, আমি অপেক্ষা করছি, রাত 1টা 2টা বেজে যাচ্ছে, কোনো মেসেজ নেই, কল নেই। রাত 1টার পরেও, যখন তার ফ্লাইট ছিল, ফ্লাই করার সময়, তারপরেও আমি মেসেজ দিচ্ছি, কিন্তু মেসেজ সিন হচ্ছে, রিপ্লাই দিচ্ছে না। হ্যাঁ, তো আমার কাছে তখন থেকেই আমার খুব অস্থির লাগতেছে যে কিছু একটা হয়েছে, আমি শিওর। হয়তো মোবাইল হারাইছে বা কিডন্যাপ কিছু একটা হয়েছে, আমাদের বাংলা হয়েছে আমরা ধারণা করতেছি। এবং ইলেকশনের আগে এগুলো খুব বেশি করা হচ্ছে। আর হচ্ছে এই মুহূর্তে আমাদের যত বেশি ভাইরাল বা মিডিয়াতে প্রচার করব, তত বেশি ভাইয়ের জন্য ভালো, না হলে খারাপ কিছু হয়ে যেতে পারে। তো তখন আমি ফ্যামিলির সাথে কথা বলে তাদেরকে অনুমতি দিলাম, এবং সেই মুহূর্তে কোরিয়া, বাংলাদেশ এবং টিভি চ্যানেল, নিউজ পেপার, ডেইলি স্টার, প্রথম আলো, সব জায়গায়, ফেসবুক সব জায়গায় ভাইরাল হয়ে গেল। আমরা প্রচার করলাম যে তাকে পাওয়া যাচ্ছে না এয়ারপোর্টের সামনে থেকে, এয়ারপোর্টে যাওয়ার পর থেকে তাকে আমরা আর খুঁজে পাচ্ছি না। এরকম নিউজ হলো, একদম কোরিয়া, বাংলাদেশ সব জায়গায় একদম ভাইরাল হয়ে গেল। তারপর হচ্ছে তারপরটা উনি বলবেন। সে সময় আসলে অনেক পত্রিকা, টিভি মিডিয়া, যেহেতু আমি বিশ্ববিদ্যালয়ে পড়তাম, আমার বন্ধু, বড় ভাই, ছোট ভাই অনেকে সাংবাদিক ছিল, কোরিয়াতে অনেক সাংবাদিক বন্ধু ছিল। তো সবাই যার যার অবস্থান থেকে চেষ্টা করে, সবাই নিউজ করে, অনেকটা ভাইরাল মতো হয়ে যায় সেই 2018 সালে, যাদের মনে আছে।
তো এখানে একটা জাস্ট নিউজ আমার এই যে এখানে ইংলিশ একটা নিউজ পেপার যে পিএইচডি স্টুডেন্ট গোজ মিসিং, প্রথম আলো সহ অনেক জায়গায় আসে যে কোরিয়াতে ফেরার পথে পিএইচডি স্টুডেন্ট অপহরণ হয়ে গেছে। তো নিউজগুলো অনেকটা ভাইরাল মতো হয়ে যায়। তা আমি তো ওখান থেকে বুঝতেছি না, আমি যেহেতু ঘুমের রুমে আছি, আমি তো বুঝতেছি না আমাকে নিয়ে এত কিছু হচ্ছে। আমি বুঝতেছি সবাই খোঁজাখুঁজি করতেছে, কিন্তু এত নিউজ হয়েছে এটা তো আর আমার ধারণা নাই। তো ওখানে একবার একা কারারক্ষী মানে যে গার্ড থাকে সে একবার এসে জিজ্ঞেস করতেছে আপনি কি পিএইচডি স্টুডেন্ট নাকি, মানে ডিউটি চেঞ্জ হয়েছে অন্য একজন। তাই বললাম যে হ্যাঁ। আচ্ছা, আপনাকে নিয়ে অনেক লেখালেখি হচ্ছে, আপনার বন্ধু টন্ধু আছে নাকি সাংবাদিক? তোমাকে হ্যাঁ, তো বিশ্ববিদ্যালয়ে পড়ছে, অনেক সাংবাদিক বন্ধু আছে। তা একটু খালি মানে বুঝতে পারলাম যে মনে হয় আমাকে নিয়ে অনেক লেখালেখি হচ্ছে। যাক, এরপরে আসল মানে যে এতক্ষণ তো বললাম যে আমাকে উপরে একটা রুমে রাখছিল, যেখানে আমরা 2 জন ছিলাম এক রুমে এবং সর্বমোট 5 জন ছিলাম পাশাপাশি রুমে। এরপরে আমাকে যে আয়নাঘর আমরা যেটা আসলে বুঝি যে ঘুমের যে স্পেশাল রুম, সেই স্পেশাল রুমে আমাকে নিয়ে যায়, রাখে, চোখ বেঁধে নিয়ে যায়। তো সেটা হলো যে আহ, মানে আমাকে চোখ বেঁধে যখন নিয়ে যায়, আমি এটা আগে একটু বলে নেই, যদিও এই স্টেজে তো আমি দেখতে পাচ্ছি র্যাবের কোন জায়গায় সেটা তো আমি জানি না, পরবর্তীতে জানছি। আমি এই স্টেজেই আপনাদেরকে একটু বলে দিচ্ছি। সেটা হলো যে আমাকে যেখানে রাখছিল সেটা হলো র্যাব 2 বসিলা মোহাম্মদপুর ক্যাম্প। আমি আবার বলতেছি, র্যাব 2 বসিলা মোহাম্মদপুর, ঢাকা, এখানে আমাকে রাখছিল। তো সেখানে আমাকে চোখ বেঁধে যখন নিয়ে যাওয়ার পরে আপনারা যদি সাংবাদিক বা যারা আছেন, যারা মানবাধিকার কর্মী আছেন, তারা যাবেন, তারা দেখবেন র্যাব 2 এর বসিলা মোহাম্মদপুর ক্যাম্পে যদি আপনারা দরজা দিয়ে ঢুকে ডান পাশের যে বিল্ডিংটা, স্বাভাবিকভাবে দেখে মনে হবে একটা স্বাভাবিক বিল্ডিং, একতলা কি দোতলা বিল্ডিং, একটা গেট দিয়ে ঢুকে ডান পাশের বিল্ডিংটা। তো সেই বিল্ডিংয়ে আমাকে তখন ওই রুম থেকে চোখ বেঁধে নিয়ে গেল একটা টয়লেটের মধ্যে দিয়ে, দরজা আছে, দরজা দিয়ে সম্ভবত আন্ডারগ্রাউন্ডে নিয়ে গেল। সেখানে একদম সিঙ্গেল গুমের রুম করা আছে, এখানে বিভিন্ন যাদেরকে গুম করে নিয়ে আসে সেখানে রাখা। আমাকে সেই একটা রুমে রাখলো। তো সেই রুমটার বর্ণনা এরকম যে আমরা যদি বাংলাদেশের একটা টয়লেট মতো চিন্তা করি, লো কমোড টয়লেট যেগুলো আমরা স্বাভাবিকভাবে ইউজ করতে পারি, হাই কমোড টয়লেট না। তো ওই রুমের মধ্যে একটা ছোট্ট টয়লেট আছে, একটা ট্যাপ, একটা বদনা। তার মানে আপনার টয়লেট বা প্রস্রাব করার জন্য বাইরে যেতে হচ্ছে না, ওখানে টয়লেট করা যাবে। আর বাকি যে ফাঁকা জায়গাটুকু আছে, মানে একটা টয়লেটের বড় একটা টয়লেটের জায়গার মতো বাকি যে ফাঁকা জায়গাটুকু আছে, সেই জায়গায় একটা স্বাভাবিক মানুষ টান হয়ে শুয়ে থাকতে পারবে না। আমি হাইটে অত বেশি লম্বা না, তারপরে আমাকেও পা একটু ঘুচায় এভাবে শুয়ে থাকতে হতো, এরকম এতটুকু জায়গা। আর সামনে যে দরজাটা একদম সলিড, এই দরজাটার মানে রডের শিক নাই, দরজাটা একদম সলিড, দরজার মানে হেড বরাবর একটা গোল ছিদ্র করা। তো সামনে যারা মানে গার্ড থাকে, তো কাউকে বলার দরকার হলে ওই ছিদ্রর ওইটা সরায় ওদেরকে ডাক দিলে তখন ওরা কোনো কথা বলা বা কোনো জরুরি কিছু বলার দরকার হলে ওরা, বা খাবার দেওয়ার দরকার হলেও ওদিক দিয়ে এসে কথা বলে তারপরে খাবার দেয়। তো ওইটা হলো একদম স্পেশাল রুম ঘুমের, যে একদম মানে আমরা ভাষায় বর্ণনা, আপনারা আয়নাঘরের অনেক ছবি হয়তো ইয়েতে নেত্র নিউজে বা বিভিন্ন জায়গায় দেখছেন, আগামীতে আরও আসবে, আপনারা হয়তো ভিডিও দেখতে পারবেন, সাংবাদিক মানবাধিকার কর্মীরা যাবেন, সেগুলো ভিডিও করে নিয়ে আসবেন। তো একদম যেটা বর্ণনা দিলাম, একটা ছোট টয়লেট এবং বাকি যে ফাঁকা জায়গাটুক থাকে, কষ্টে মষ্টে পা ভাঁজ করে একজন মানুষ শুয়ে থাকতে পারে। তা আমাকে ওখানে রাখার পরে একা ওই রুমগুলো হলো সিঙ্গেল ইউনিট, একা রাখলো। তো স্বাভাবিকভাবে ওখানে তো সবসময় মৃত্যু আতঙ্ক, মানে কখন মেরে ফেলবে, কখন মানে সবসময় কল্পনা যে মেরে কোথায় লাশ ফেলে দেবে, কেউ টের পাবে। বাংলাদেশে যা হয়, মানে লাশ ভাসতেছে, গুম হয়ে যাচ্ছে, নিখোঁজ হচ্ছে, কে কোথায় মারা যাচ্ছে, কার কোথায়, সেগুলো সবসময় চিন্তা হচ্ছে। তো পরের দিন রাতের বেলা আমাকে আবার ওই গুমের ওই যে সিঙ্গেল রুম, আয়নাঘরের যে সিঙ্গেল রুম, সেই রুম থেকে নিয়ে আবার অফিসারদের রুমে নিয়ে যায়। অফিসারদের রুমে যখন যাবে সবসময় চোখ বাঁধা, গুমের রুমে থাকা অবস্থায় চোখ খোলা রাখে। অফিসারদের রুমে যাওয়ার সময় সবসময় চোখ বাঁধা, কারণ কে জিজ্ঞাসাবাদ করতেছে, কে অফিসার, কে কি, কোনো কিছু বোঝার সুযোগ নাই। তারা বাংলাদেশি না ভিনদেশি তাও বোঝার সুযোগ নাই। এবং আমার কাছে যথেষ্ট সন্দেহ হয়েছে যে তাদের মধ্যে কিছু ভারতীয় মানে বা এদের থাকতে পারে, এবং এদের জিজ্ঞাসাবাদ, এদের টেকনোলজি, মোবাইল সার্চিং, এগুলো এত ইন্টেলেকচুয়াল, এত দক্ষ, আমার কাছে মনে হয় না যে বাংলাদেশিরা এত দক্ষ হতে পারে। তাদের মধ্যে 2-1 জন মানে ভারতীয় রয়ের গুপ্তচর থাকা অসম্ভব কিছু না, আমার কাছে মনে হয়েছে। হ্যাঁ, বা এবং ভাষাটাও সবসময় একদম পিওর বাংলা মনে হয় নাই, কয়েকজন কথা বলতেছিল। যাই যেটা বললাম যে মানে
অফিসারদেরকে আমরা যেহেতু দেখতে পাচ্ছি না, তাদের বর্ণনা দেওয়ার তো সুযোগ নেই এই স্টেজে। তো সেখানে এরা রাতভর আবার আমাকে জিজ্ঞাসাবাদ করে, এবং সেদিন মানে ফিজিক্যাল টর্চার করে নাই, ভয়াবহ মানসিক টর্চার করছে, যেটা বললাম যে বন্দুকের গুলির শব্দ, লাঠির শব্দ, মানে কানে ইলেকট্রিক শক দেওয়ার মতো শব্দ, ভয়াবহ মানসিক টর্চার করে, এবং আমাকে প্রায় হয়তো আনুমানিক রাত 12টার দিকে আবার এনে ঘুমের রুমে রেখে দেয়। তো সেই দিন আমি মানে মোটামুটি এমনিতে অনেক আতঙ্ক ভয়, সেদিন মনে হলো যে আজকে মনে হয় খারাপ কিছু করতে পারবো, ওদের জিজ্ঞাসাবাদের ধরন বা সব কিছু মিলায় খুব মানে ভীতিকর একটা অবস্থা। তো এসে কোনো মতো শুয়ে আছে, ঘুমাই না, ঘুম তো আসার কোনো সুযোগই নাই ওখানে। তো যে অবস্থা, হয়তো ক্লান্ত হয়ে গেলে চোখটা একটু বুঝে আসে। তা আমাকে শেষ রাতের দিকে, রাত 4:30 বাজে, তখন আবার এসে দরজায় মানে র্যাবের একজন নক করছে, ভাই আপনি আসেন, আপনাকে নিয়ে দ্রুত অপারেশনে যাইতে হবে। তখন তো আমার বুকের মধ্যে একদম মানে চিৎ করে উঠছে যে এত রাতে অপারেশন, মানে তখন তো এমনিতে সব সময় মৃত্যু চিন্তা, ক্রস ফায়ারের চিন্তা, মানে আমাকে শুধু দরজায় ডাক দিছে, আপনি বের হয়ে আসেন, আপনাকে নিয়ে অপারেশনে যেতে হবে। তখন আমি পুরাপুরি শিওর যে ভাই মানে মনে হচ্ছে যে আমাকে ক্রস ফায়ারের দেওয়ার জন্য ডাক, অপারেশন, র্যাবের অপারেশন এত রাতে আর কি হবে। তখন রাত 4টে 4:30 বাজে, আমি বুঝতেছি ফজরের সময় হয়ে যাচ্ছে। তখন আমি ওদেরকে বললাম, মানে ওই সময় তো চিল্লা চেঁচামেচি করেও কোনো লাভ নাই, মানে কেউ তো শোনার নাই। তখন আমি ওদেরকে বললাম যে ভাই একটু দেরি করেন, এখনই তো মানে আজান হয়ে যাবে, আমি ফজরের নামাজটা পড়ে নিই, আমি নামাজটা পড়ে বের হই। জীবনের মানে আমি একদম পুরাপুরি শিওর। আমি এখন হয়তো বলতে বলতে আমাদের অশ্রু শুকাই গেছে, মানে প্রথম প্রথম যখন বলতাম আমি কান্নাকাটি করতাম আমার ওয়াইফের কাছে, সবার কাছে যখন বর্ণনা করছি, এখন বলতে বলতে মানে আমার অশ্রু শুকাই গেছে, হয়তো বা সেই এক্সপ্রেশনটা আসতেছে না যে মানে প্রথম দিকের আমার কি অবস্থা ছিল। আমি শতভাগ শিওর যে আমাকে ক্রস ফায়ারের জন্য নিয়ে যাচ্ছে, শুধু বলছে যে আপনি বের হন, আপনাকে নিয়ে অপারেশনে যেতে হবে। তা আমি ওদেরকে বললাম যে ভাই আমাকে একটু সময় দেন, আমি নামাজটা পড়ে বের হই, জীবনের শেষ নামাজ আমি পড়ে বের হই। আমি একদম মানে চিল্লা চেঁচামেচি করতেছি, চিল্লা চেঁচামেচি করে তো কেউ শোনার নাই। তো পরে আমি সুন্দর করে অজু করছি, অজু করে যখন টয়লেটে নিয়ে গেছে, ওরা চোখ বেঁধে হাত ধরে ধরে নিয়ে যায়। ওখানে গিয়ে আমি একটা খোয়া পাইছি, আমাদের যে খোয়া থাকে, তো খোয়াতে আমি টয়লেটের দেয়ালে মানে একটা নাম্বার লিখে, মানে আমার ওয়াইফের নাম্বারটা লিখে আসছি। মানে আমার কাছে মনে হচ্ছে যে আমাকে তো ক্রস ফায়ার দিয়ে দেবে, আমার ওয়াইফ বা আমার ফ্যামিলি মেম্বার কেউ কোনোদিন জানতেও পারবে না আমি কোথায় ছিলাম, কিভাবে মারা গেছি। যদি কেউ কোনোদিন পরবর্তীতে গুম হয়ে এই টয়লেটে আসে, এই নাম্বারটা যদি দেখে, তাহলে হয়তো সে একটু বুঝতে পারবে, তাহলে হয়তো সে আমার ওয়াইফকে হয়তো একদিন ফোন দিয়ে যায়, এই নাম্বারটা ওখানে পাইছিলাম, আপনি কি আপনার এই নাম্বারটা আমি টয়লেটে পাইছি। এরকম মনে হচ্ছে যে কোনোভাবে যদি একটু জানাইতে পারতাম তাদেরকে যে আমাকে আজকে মেরে ফেলতে যায়, বা এরকম ফিলিংস। তা আমাকে বলে যে ভাই তাড়াতাড়ি করেন, আপনি তাড়াতাড়ি নামাজ পড়েন, আপনি তাড়াতাড়ি নিয়ে যেতে হবে, স্যাররা ওয়েট করতেছে। তা আমি অজু করে একদম ফজরের নামাজটা পড়লাম। আমার মানে সেই শেষ নামাজের যে কি ফিলিংস, এটা আমি মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি একদম কনফার্ম আমাকে ক্রস ফায়ারে নিয়ে যাচ্ছে, এটা আমার জীবনের শেষ নামাজ। সেই নামাজের যে কি মানে ফিলিংস, সেটা আমার মানে এই মুহূর্তে বলার ভাষা নাই। নামাজ পড়ে আল্লাহর কাছে একদম অঝোরে কান্নাকাটি করে আল্লাহর কাছ থেকে জীবনের যত গুনাহ আছে সব মাপ চেয়ে একদম বিদায় নিয়ে যাচ্ছি, যে আল্লাহ তুমি আমার সব গুনাহ মাফ করে দিয়ে আমার বউ বাচ্চাকে দেখে রাখো, মানে একদম মৃত্যু পথযাত্রী মানুষের দোয়া যা হয়, আমি একদম দোয়া করে নামাজ পড়ে বের হলাম। আমাকে চোখ বেঁধে নিয়ে বের হলো। বের হওয়ার পরে আমি দেখলাম যে 3টা গাড়ি সাজানো, র্যাবের 3টা গাড়ি, সামনে, মাঝখানে, পিছনে। তো 3টা গাড়ি সবাই অস্ত্র সজ্জিত হয়ে ওখানে দাঁড়ায় আছে, র্যাবেরিয়ে, কেউ হয়তো কাটার নিয়ে দাঁড়ায় আছে, কেউ হাতুড়, কেউ এরকম। তা আমার কাছে মনে হচ্ছে যে আমাকে ক্রস ফায়ার দিয়ে মারবে, যে কাটারগুলো দিয়ে হাত পা এগুলো কাটবে, মানে অঙ্গ প্রত্যঙ্গ বিচ্ছিন্ন করে করে ফেলবে, মানে বিভিন্ন রকমের অস্ত্র নিয়ে দাঁড়ায়, স্বাভাবিকভাবে ভীতিকর। তা আমাকে চোখটা এমনি বাইদে, ওখানে একটু দেখার মানে চোখটা খোলা ছিল জন্য সবগুলো দেখছি, আমাকে চোখ বাইদে মাঝখানের গাড়িতে তুললো, ওরা সামনের গাড়ি পিছনের গাড়ি, মাঝখানের গাড়িতে আরও কিছু উঠলো, আমাকে নিয়ে গাড়ি নিয়ে টান দিল। এটা হলো হয়তো ভোর 5টা মতো, বা 4:30 থেকে 5টা আনুমানিক আর কি। তো গাড়ি চলতেছে চলতেছে, আমি একদম অঝোরে শুধু আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছি, মানে জীবনের শেষ মুহূর্তের যত মাপ চেয়ে নেওয়া, জীবনের শেষ মুহূর্তের যত দোয়া আল্লাহর কাছে করতেছে। আর পাশের যারা আছে তারা সান্ত্বনা দিচ্ছে, ভাই কান্না করেন না, আল্লাহ 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 শিখ করি, তারা তখনও সান্ত্বনা দিচ্ছে। আর আমি অজোরে আল্লাহর কাছে শুধু দোয়া করে যাচ্ছে এরকম। আমি তো জানি যে আমাকে ক্রস ফায়ারে নিয়ে যাচ্ছে, শেষ মুহূর্তে যত আল্লাহর কাছে মাপ চেয়ে নেওয়া যায়। তো এইভাবে প্রায় 1 ঘন্টা মতো গাড়িটা চললো। চলার পরে কোথায় যেন থামলো, তো আমার যেহেতু চোখ বাঁধা আমি তো বুঝতে পারতেছি না কোথায় থামলো। তো গাড়ি থামানোর পরে ওরা মনে হলো যে 10-15 মিনিট কোথায় যেন গেছে আশেপাশে, মানে আমার সাথে 2-1 জন রেখে বাকিরা কোথায় যেন গেল 10-15 মিনিট।
তো 10-15 মিনিট পরে এসে আমাকে গাড়ি থেকে নামানোর পরে তো তখন আমাকে যেহেতু এয়ারপোর্ট থেকে তুলে নিয়ে গেছিলো, আমার লাগেজ, আমার ল্যাপটপের ব্যাগ সব কিছু আমার হাতে এলে আমার লাগেজটা ধরাই দিল, কাঁধে ল্যাপটপের ব্যাগটা দিল, আমার মোবাইলটা দেয়নি, মোবাইলটা দিলে যদি কোথায় কল দেই। তো ওই সময় আমার চোখটা খুলে দিল। চোখ যখন খুলে দিল তখন আমি দেখি আমাকে নামাই দিছে বিমানবন্দর স্টেশন, এয়ারপোর্টের অপোজিটে যে বিমানবন্দর স্টেশনের সামনে নামাই দিছে। তো এটার কারণ হলো যেহেতু আগের দিন সব জায়গায় নিউজ হয়ে গেছে যে কোরিয়াতে ফেরার পথে পিএইচডি গবেষক অপহরণ হয়েছে, আমার বাড়ি পাবনাতে, আমাকে বিমানবন্দরের সামনে থেকে পাওয়া যাচ্ছে না, বিমানবন্দরে যাওয়ার পথে পাওয়া যাচ্ছে না, এরকম নিউজ হয়েছে। এই জন্য ওরা আমাকে বিমানবন্দর স্টেশনের সামনে নামাই দিছে। নামাই দিয়ে তখন আমাকে বলতেছে যা, তোর যেখানে খুশি যা। আচ্ছা, আরেকটা জিনিস, ওই নামানোর আগে গাড়ির মধ্যে আমার হাতে একটা দিয়ে ওই শয়তানটা, ওর নামটা আরেকটু পরে বলবো, মানে চরমভাবে একটা চাপ দিচ্ছে, একটা কি যেন একটা ডিভাইস আমার সবগুলো আঙ্গুলের মধ্যে দিয়ে, মানে মনে হচ্ছে সবগুলো আঙ্গুল ভেঙে ফেলতেছে যাতে আমি শক্ত করে কোনো কিছু ধরতেও না পারে আমার লাগেজটা কোনো মতো। তো চরমই আমি তো অনেক চেঁচামেচি ইয়ে করে গাড়ির মধ্যে আর কি। পরে নামাই দিয়ে লাগেজ ধরাই দিল, কাঁধে আমার ল্যাপটপের ব্যাগ, বলে যা যেখানে খুশি যা। পরে আমি তাকায় দেখলাম বিমানবন্দর স্টেশন। তা আমি তখনও ভাবতেছি, মানে আমার তখনও তো মৃত্যু আতঙ্ক, আমি ভাবতেছি যে আমি ছেড়ে দেবো, পিছন থেকে হয়তো গুলি করে মেরে ফেলবে। আর গাড়িতে যখন নিয়ে আসতেছিল তখন তো মনেই হচ্ছিল যে হয়তো আমাকে কোনো ব্রিজের উপরে নিয়ে যাবে, কোনো ফাঁকা জায়গায় নিয়ে যাবে, গিয়ে গুলি করে মেরে ফেলে দেবে নদীতে বা ব্রিজ থেকে ফেলে দিবে, মানে বাংলাদেশে যেভাবে লাশ ভাসে থাকে সেরকম আমি কল্পনা করতেছি, আল্লাহর কাছে দোয়া করতেছি। আর বিমানবন্দর স্টেশনে নামাই দেওয়ার পর আমি দেখতেছি বিমানবন্দর স্টেশন, কিন্তু আমার মনের মধ্যে মৃত্যু আতঙ্ক। আমার কাছে মনে হচ্ছে যে আমি হাঁটতে থাকবো, পিছন থেকে মনে হয় গুলি করে মেরে দিবে আর কি, ক্রস ফায়ার করে দিবে, এরকম মনে হচ্ছে। তা আমি আশেপাশে হাঁটতেছি আর ওরা আমাকে ঘিরে ধরে হাঁটতেছে। তো যারা ঘিরে ধরে হাঁটতে, যেহেতু আমার এই স্টেজে চোখ খোলা, আমি তো সবাইকে দেখতে পাচ্ছি। আর কয়েকদিন গার্ড দিছে, গার্ডদের অনেকের তো চেহারা আমি দেখছি। তো সেই গার্ডদের অনেকের র্যাবের ড্রেস পরা, অনেকের ড্রেস ছাড়া, তো সব রকমই আছে। তা আমি আস্তে আস্তে এয়ারপোর্ট স্টেশনের ভিতরে ঢুকে গেলাম। তখন একটু সকাল হয়েছে, এয়ারপোর্টের স্টেশনের কিছু লোকজন আসছে। তা আমার মধ্যে তো আমি দেখতেছি তারা আমার চারপাশে ঘিরে আছে। আবার আমার মনে হচ্ছে আমি যদি কোনোভাবে একটু ফ্যামিলিকে জানাইতে পারতাম। তো আমি ওখানে গিয়ে 1-2 জনকে একটু রিকোয়েস্ট করলাম, ভাই একটু মোবাইলটা দেওয়া যাবে, আমি একটু বাড়িতে কল দেবো। তো ওরা হয়তো আমার পিছন থেকে সিগন্যাল দিচ্ছে খবরদার দেওয়া যাবে না। তো লোকজন না করলো যে না দেওয়া যাবে না, মোবাইল দিতে পারবো না। তো 2জনকে আমি রিকোয়েস্ট করছি, ভাই প্লিজ আমাকে একটু মোবাইলটা দেন, আমি একটু আমার বাড়িতে কল দিব। মানে ওরা দেখতেছে আমি ওদেরকে দেখতেছি, কিন্তু তারপর আমি রিকোয়েস্ট করতেছি, তো ওদের হয়তো সিগন্যাল পায়, সে আর দেয় নেই। তো আমি স্টেশনে আরেকটু হাঁটতেই যে আমাকে প্রথমে হাত ধরে তুলে নিয়ে গেছিল, ওর নামটা আরেকটু পরে বলবো, যেহেতু এখনো পর্যন্ত আমি তো জানি না সে কে, তো যখন জানবো তখনই বলবো। যে আমাকে বিমানবন্দরে হাত ধরে তুলে নিয়ে গেছিল, যে শুয়োরটা, সেই এসে আবার আমার হাত ধরে বলতেছে, এই আপনার নামে গোপন রিপোর্ট আছে, আপনারা সরকার বিরোধী লেখালেখি করেন, আপনারা নির্বাচনকে সামনে রেখে অপপরিকল্পনা করতেছেন। তো আপনাকে আমরা অ্যারেস্ট করতে আসছি। আমাদের কাছে গোপন রিপোর্ট ছিল যে আপনি এই মুহূর্তে এয়ারপোর্ট স্টেশনে আসবেন। আর ওই যে আমাকে গাড়িতে 10-15 মিনিট রেখে ওরা কোথায় যেন গেছিল, ওরা গিয়ে একটা ট্রেনের টিকিট কেটে নিয়ে আসছে। ট্রেনের টিকিট কেটে আমার ল্যাপটপের ব্যাগের মধ্যে ঢুকাই দিছে, যে আমি এইমাত্র পাবনার ঈশ্বরদী থেকে ট্রেনে করে এসে বিমানবন্দর স্টেশনে নামলাম। যেহেতু আগের দিন সব সংবাদ মাধ্যমে নিউজ হয়ে গেছে যে আমার বাড়ি পাবনাতে, আমি বিমানবন্দর থেকে উধাও হয়ে গেছি। তো ওরা ট্রেনের টিকিট কেটে দিয়েছে যে আমি ট্রেনে করে পাবনা ঈশ্বরদী থেকে এয়ারপোর্ট স্টেশনে এসে নামলাম। তো আমাকে ধরার পরে আপনার নামে রিপোর্ট আছে, আমার ল্যাপটপের ব্যাগ থেকে ট্রেনের টিকিটটা বের করে ওদেরই কিছু লোকজন সেট করা আছে এয়ারপোর্টের ওখানে, স্টেশনের ওখানেই। তো তাদেরকে দেখাচ্ছে, এই যে দেখেন ভাই, ওদের ট্রেনের টিকিট দেখাচ্ছে এরকম, যে দেখেন ট্রেনের টিকিট, আমাদের কাছে গোপন তথ্য ছিল, এই এখন ঈশ্বরদী থেকে এখানে আসবে, সেই গোপন তথ্যের ভিত্তিতে আমরা ওকে ধরতে আসছি, তো আপনারা সাক্ষী থাকলেন না। এইটা হলো আমার ট্রেনের টিকিট, কারণ আমি যে জামালপুর থেকে ইসলামপুর থেকে গেছিলাম তারিখ সহ, এটা আমার ট্রেনের টিকিট, যে আমি বিমানবন্দরে 3 দিন আগে গেছিলাম, এটা আমার ট্রেনের টিকিট। আর ওরা একটা ট্রেনের টিকিট কেটে ওই সময় আমার ব্যাগের মধ্যে ঢুকাই দিছিল। তো ঢুকাই দিয়ে লোকজনকে দেখালো যে ট্রেনের টিকিট আপনারা সাক্ষী থাকলেন, ও এখন ঈশ্বরদী থেকে আসছে, এই সময় আমরা ওকে ধরে নিয়ে যাচ্ছি। তো কয়েকজন সাক্ষী রাখতে হয় ওখানে, ওদেরই 2-1 জন পানের দোকানদার বা আশেপাশে যারা, এই যে আপনাদের নাম দাম লিখে নিয়ে গেলাম, আপনারা সাক্ষী। হ্যাঁ, সাবিনা কনফেকশনারি, বিমানবন্দর স্টেশনে একটা সাবিনা এখনো আছে কিনা জানি না। তো ওইখান থেকে আমাকে ওদের 2-1 জন সাক্ষী লিখিত রাখলো।
আর ওখানে লোকজন আবার ওদেরই লোকজন নাটক সাজাচ্ছে, ওরা দেখাচ্ছে যে ওই মোবাইল বের করে, এই যে দেখেন ভাই ফেসবুকে এরা বিভিন্ন সরকার বিরোধী লেখালেখি করে, যে ফেসবুকে আপনারা দেখেন এরা বিভিন্ন গুজব ছড়ায়, মানে সরকার বিরোধী অপপ্রচার করে, এরকম মানে লোকজনকে বলতেছে। আর লোকজন অনেকে আগে আসে, হায় রে সরকার এত উন্নয়ন করে তারপরেও ছেলেরা সরকারের বিরুদ্ধে লেখে, এরকম দু একজন বলতেছে। তা আমি ওদেরকে আবার আপনারা ওদের ওদের লোক আপনারা যান, আপনারা মানে ওদের না এখানে নাটক করতেছেন, আমি ওদেরকে চিল্লাপাল্লা করতেছি। যখন আমাকে বলতেছে যে আপনার নামে রিপোর্ট আছে, আপনাকে আমরা ধরতে আসছি, আমি তখন চিল্লাপাল্লা করছে যে আমাকে আমাকে মানে গ্রেপ্তার করতে আসছেন, মানে আমি তো 3 দিন আপনাদের ওখানে ঘুমছিলাম, এখানে 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 আমাকে এনে নাটক করতেছেন, মানে আমি খুব চিল্লাপাল্লা করছি। যারা আশেপাশের লোকজন অন্তত যাতে জানে যে আমাকে ওরা 3 দিন ধরে ঘুম করে। আমার খালি মনে হচ্ছে কেউ যদি আমার একটু ছবি তুলে মানে নিউজে টিউজে দেয় বা ফেসবুকে দেয়, অন্তত আমার ফ্যামিলি বা পরিচিত কারো না কারো নজরে আসবে। আমি খুব চিল্লাপাল্লা করছি, ভাই আমাকে গুম করে রাখছিল, এরা আমাকে গুম করে রাখছিল, আমাকে ক্রস ফায়ারে দিবে, ভাই আমাকে মারি ফেলবে, কেউ আমার একটু ছবি তোলেন, কেউ একটু ফেসবুকে দেন, আমি এরকম ওরা আমার মুখ চাপে ধরার চেষ্টা করছে, চুপ 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 এরকম, মানে 2-1টা কিল ঘুষিয়ে দিছে আমাকে। তো ওরা ওদের মতো তাড়াতাড়ি সাক্ষী নিয়ে আমাকে আবার বিমানবন্দর স্টেশন থেকে টেনে ঢেরে বের করে নিয়ে আসতো। আমাকে যখন বের করে নিয়ে আসতো তখনও আমি চিল্লাপাল্লা করতেছি, ভাই কেউ আমার একটা ছবি তোলেন, ভাই কেউ আমার একটা ছবি তোলেন, আমাকে ওরা নিয়ে যাচ্ছে, আমাকে গুম করে রাখছিল, কেউ কেউ একটু আমার ছবি তুলে একটু দেন, এরকম আমি বলতেছি। কিন্তু কেউই তো সাহস করে আর মানে মোবাইল বের করে ছবি তুলতে পারতেছে না। তো ওরা নিয়ে এসে বিমানবন্দরের সামনে যে ওদের আবার গাড়ি দাঁড় করায়, আমাকে একটু আগেই তো ওদের গাড়িতে করে নিয়ে আসছে, আবার গাড়িতে করে নিয়ে আবার চোখ বেঁধে ওদের যে ক্যাম্প সেখানেই নিয়ে গেল। তো এই পর্যায়ে নিয়ে যাওয়ার পরে নিয়ে গেল, তখন তো সকাল হয়ে গেছে। তো ওখানে যাওয়ার পরে কিছুক্ষণ পরে আমাকে এই প্রথম অফিসারটা তার রুমে নিয়ে গেল, আমাকে ডাক দিয়ে নিয়ে গেল যে আমার সাথে এখন তো যেহেতু মানে হয়ে গেছে, ওখানে নিয়ে যাওয়ার পরে ওরা আবার আমি তো জানি না সংবাদ সম্মেলন, যেহেতু আমি ঘুমে ওদের ওখানে আছি, ওরা জানে, ওরা বলবে যে এই সময় আপনারা জানেন সবাই যে সংবাদ সম্মেলন করলো। ওরা ওরা সংবাদ সম্মেলন ডাকে, সব সাংবাদিক ডাকে, সব ওদের, যেহেতু তখন তো দালাল মিডিয়া ছিল, এখন ইনশাল্লাহ মিডিয়া সত্য কথা বলবেন, আপনারা সত্য কথা লিখবেন। তো মিডিয়াতে প্রচার করলো যে এই সেই কথিত পিএইচডি গবেষক, সে আসলে কোরিয়াতে কোনো পিএইচডি করতো না, তারা সরকার বিরোধী অপপ্রচার করত, সরকার বিরোধী লেখালেখি করত, সে গোপনে আজকে কোরিয়াতে পালায় যেতে লাগছিল, আমরা গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দর স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করে নিয়ে আসছি। তো এরকম সরকার মানে তাদের মতো করে সাজায় তারা সংবাদ সম্মেলন করে বিভিন্ন মিডিয়াতে দিয়ে দিল। দিয়ে দেওয়ার পরে ওখানে আমি তো এগুলো জানি, যেহেতু আমাকে ওখানে রাখছে, তারপরে আমাকে অফিসারটা তার রুমে ডাকলো চোখ খোলা অবস্থা, এই প্রথম। তো তখন যখন আমাকে ডাকছে তখন আমি প্রথমবারের মতো তার মানে রুমে ঢোকার আগে তার নেম প্লেটটা একবার দেখে গেছি যে কে। পরে তো ভিতরে ঢুকে তার সাথে আমার নাম ধাম ইয়েটাগুলো, তোমার নামে এখন মামলা দেওয়া হবে, আমরা তোমার নামে ডিজিটাল নিরাপত্তার মামলা দিয়ে তোমাকে ইয়ে করে দিবে, এরকম বলতেছে আর কি। তো যেহেতু নেম প্লেটটা দেখে গেছে, এই সময় আমি বলতেছি যে এই শুয়োরটা হলো আমাকে গুম করা থেকে শুরু করে সব কিছু নিজে হাতে করছে, এবং আমরা বসিলা মোহাম্মদপুর ক্যাম্পে যে 5 জন ছিলাম, 5 জনকে সে নিজে হাতে গুম করছে। এবং পরবর্তীতে আমি জেলে ছিলাম, জেলে থাকা অবস্থায় অনেকের সাথে কথা হয়েছে, তাদেরকেও সে গুম করছে। তা আমি তার ছবিটা আমার কমেন্টে দিয়ে দিব আপনাদের ইয়েতে, তার বিস্তারিত। তার নাম হলো মহিউদ্দিন ফারুকি। মহিউদ্দিন ফারুকি 2018 সালে র্যাব 2 বসিলা মোহাম্মদপুরে সে ছিল কোম্পানি কমান্ডার। পরবর্তীতে সে ওখান থেকে চলে যায় হলো পুলিশ সদর দপ্তরের সাপ্লাই শাখার এআইজি ছিল। এতটুকু পর্যন্ত তার ইনফরমেশন আমি জানি। এটা হলো মহিউদ্দিন ফারুকি, এটা হলো মহিউদ্দিন ফারুকির ছবি। আমরা জাস্ট ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি, আমি পরবর্তীতে আমার কমেন্টে দিয়ে দেবো বিস্তারিত। এইটা হলো সেই মহিউদ্দিন ফারুকি। এই শোর আমাকে গুম করছে, এবং আমার সাথে যারা 5 জন ছিল তাদেরকে নিজ হাতে গুম করছে। মহিউদ্দিন ফারুকি 2018 সালে র্যাব 2 এর কোম্পানি কমান্ডার, পরবর্তীতে পুলিশ সদর দপ্তরে সাপ্লাই শাখার এআইজি ছিল। আপনারা এর লিখে রাখবেন, এবং এর ব্যাপারে আপনারা অবশ্যই তো অ্যাকশন নেবেন যারা মানবাধিকার কর্মী এবং যারা আছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তো আমাকে ওই সময় একবার জিজ্ঞাসাবাদ যেহেতু করে, আমি ওর নেম প্লেটে দেখে গেছি। তো পরবর্তীতে ওখান থেকে আমাকে ওখানেই রেখে দেয়, এদিকে সংবাদ সম্মেলন এটিয়ে করে আর কি। আর এর ব্যাপারে আরেকটু বলে রাখি, মহিউদ্দিন ফারুকি এরা তো হলো যে আমাদের নামে বিভিন্ন রকম অপবাদ দিয়ে আমাদেরকে মানে কালার করার বা আমাদেরকে অপমানিত করার চেষ্টা করেছে। এই মহিউদ্দিন ফারুকি আপনারা নাম দিয়ে সার্চ দিবেন, মহিউদ্দিন ফারুকি নাম দিলেই দেখবেন এর নামে বিভিন্ন রিপোর্ট আইছে।
পুলিশ সদর দপ্তরের সাপ্লাই শাখার এআইজি থাকা অবস্থায় নারী কেলেঙ্কারিতে এক মহিলাকে সে অবিবাহিত মানে বিবাহ বহির্ভূত মহিলাকে নিয়ে এসে সে নিয়মিত তার সাথে শারীরিক সম্পর্ক করত তার অফিসেই, এবং সেই মহিলা এক পর্যায়ে প্রেগনেন্ট হওয়ার পরে সে মহিলাকে কোনোভাবে জোর করে ওষুধ খাওয়ায় অ্যাবর্শন করানোর পরে পরবর্তীতে আবার সে শারীরিক সম্পর্ক করতে থাকে, মহিলাটা আবার প্রেগনেন্ট হয়। পরবর্তীতে যখন সে আবার জোর করে অ্যাবর্শন করাতে যায় তখন মহিলাটাও কোনোভাবে উনি হয়তো আমার এই লাইভ যদি কোনোভাবে শুনে থাকে, মহিলাটাও কোনোভাবে হয়তো কোনো পাওয়ারফুল কারো মানে পরিচিত, সে তখন সেটা মানে মামলা করে তার নামে এবং সংবাদ সম্মেলন এতে করে। এই মানে শোরের নামে আপনারা সার্চ দিলেই পাবেন মহিউদ্দিন ফারুকী ভ্রূণ হত্যা মামলা, তার নামে 2টা না 3টা মামলা হয়েছে এবং সে তখন সাময়িক বরখাস্ত র্যাব সদর দপ্তর মানে পুলিশ সদর দপ্তর সাপ্লাই শাখার এআইজি থাকা অবস্থায় তখন থেকেই সে সাময়িক বরখাস্ত। এগুলো হলো এদের চরিত্র। এরা হলো এরকম মানে বিবাহ বহির্ভূত এরকম মানে ব্যভিচার এগুলা নিয়ে থাকে এবং তারা আমাদের নামে বিভিন্ন রকম অপবাদ দেওয়ার চেষ্টা করে এবং তখন থেকেই মানে মানে সাময়িক বরখাস্ত অবস্থায় আছে। এগুলো হলো এদের বাস্তব চরিত্র। তো ওখান থেকে তারপরে আমাকে যখন ওখানে রাখে সংবাদ সম্মেলন করার পরে আমাকে নিয়ে পেপার পত্রিকায় ওদের মতো করে ভুয়া রিপোর্ট দেয় এবং ওই দিন রাতে আমি যেহেতু বিমানবন্দরে চিল্লা চেঁচামেচি করছি যে আমাকে ওরা গুম করে রাখছিল, আমাকে কেউ ছবি তোলেন, কেউ আমার একটা ছবি তুলে রাখেন, আমাকে এরকম বলছি। তো তখন ওই দিন রাতে ওরা এইটা বুঝতে পারছে যে আমি লোকজনকে বলে দেওয়ার চেষ্টা করছি, ওদেরকে ধরা খাওয়ানোর চেষ্টা করছি। তো ওই দিন রাতে আমাকে ভয়ানক টর্চার করছে, শারীরিক টর্চার, যে তুই খুব চালাক না, তুই আমাদেরকে ধরাই দেওয়ার চেষ্টা করছিস যাতে আমরা ধরা পড়ে যাই, আমরা তোকে গুম করছি, এরকম চিল্লা চেঁচামেচি মানে অনেক অকথ্য ভাষায় গালিগালাজ করছে এবং ওই দিন রাতে আমাকে টর্চার করছে। তো টর্চারটা এরকম, রাতের বেলা আমি বলি আসলে, ওই দিন রাতে আমাকে চোখ বেঁধে ওদের আবার রুমে নিয়ে যায়, মানে দিনে চোখ খোলা ছিল, রাতের বেলা চোখ বাঁধা অবস্থায় আবার রুমে নিয়ে যায়। রুমে নিয়ে গিয়ে আমার এভাবে 2 হাতটা এরকম বাঁধে, এখানে হাত বাঁধে, আমার 2 পা বাঁধে, 2 পা এবং 2 হাত বাঁধে। আমার এই হাতের মধ্যে দিয়ে এই দিক দিয়ে একটা বাঁশ মতো ঢুকাই, আমি তো চোখ বাঁধা দেখতে পাচ্ছি না, বাঁশ মতো এরকম আড়াআড়ি ঢুকাই দেয় এবং আমার পায়ের উপরে এখানেও আড়াআড়ি একটা বাঁশ মতো রেখে দেয়। তো 2টা বাঁশ আমার পায়ের 2 পায়ের উপর আড়াআড়ি একটা, আর হাতের উপর আড়াআড়ি একটা। আর এই 2 বাঁশের উপরে মানে এই বাঁশের উপরে 2-4 জন, ওই বাঁশের উপরে 2-4 জন এরকম দাঁড়ায়, মানে রুটি বলার মতো, যেরকম মানে আমরা যেরকম বেলন দিয়ে রুটি বলি এইরকম একদম চাপ দিয়ে এরকম বলতেছে। আমি তো চিল্লাই করছি। যখন চিল্লাচ্ছি তখন আমার মুখের মধ্যে গামছা গুঁজে দিছে যাতে মানে চিৎকার বাইরে না যায়, আমার মুখের মধ্যে চিল্লাচ্ছি। পরে এভাবে প্রায় 15-20 মিনিট আমার উপর ভয়াবহ টর্চার চালায় ওরা। মহিউদ্দিন এই সেই গেঞ্জি বলতে ভুলে গেছি, এই সেই গেঞ্জি সংস্থা এসেন যারা নতুন সরকার গঠন করবেন তারা এই ফ্যাসিবাদী এবং বাক স্বাধীনতা হরণকারী এই ডিজিটাল নিরাপত্তা আইন আপনারা উঠিয়ে দিবেন। যারা আমরা নির্যাতনের শিকার তাদেরকে এই জুলুম থেকে আপনারা মুক্তি দেবেন। এবং আমি পরিশেষে যে ছাত্র আন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিবাদ এই জুলুম থেকে আমরা মুক্তি পেয়েছি আল্লাহর অশেষ মেহেরবানিতে, তাদেরকে আমি ধন্যবাদ দিতে চাই। তাদেরকে ধন্যবাদ দিয়ে আমি ধন্যবাদ দেওয়ার কোনো ভাষা আমার জানা নেই। তাদের এই আন্দোলনের ফলে এবং যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি। পরিশেষে আমি বলবো যে আমরা সবাই মিলে ইনশাল্লাহ একটা নতুন বাংলাদেশ গড়ব, যেখানে থাকবে না কোনো ভেদাভেদ, কোনো মারামারি, কোনো এরকম কোনো যাতে আর কাউকে এভাবে লাইভে এসে তার এই কঠিন পরিস্থিতির বর্ণনা না করতে হয়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।